নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুরা, ত্রিপুরা সকল সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ছড়ে যাচ্ছে পাপড়ি। পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ছড়ে যাচ্ছে পাপড়ি। প্রতিশ্রুতি দিয়েও হলো না রাজ্যের বেকারদের চাকরি। মানিক সাহার নেতৃত্বে যে কালো দিন নেমে এসছে, আইনের শাসন নেই, এই কুশাসন নেমে আসছে। এই কুশাসন ঢাকার জন্য মানিক সাহা সারা রাজ্যে সুশাসনের নামে রাজ্যবাসীর লক্ষ লক্ষ টাকা খরচা করে উনি সুশাসনের নামে ফ্লেক্স লাগিয়ে গ্রাম থেকে শহর প্রতিটা এলাকায় এলাকায় সেই ফ্লেক্স ফেস্টুন লাগিয়ে প্রচার চালাচ্ছেন। সেই কুশাসন থাকতে সুশাসনের ফ্লেক্স লাগিয়ে কাজ হবে না। আমরা যুব কংগ্রেস সারা রাজ্যের বেকারদের, বিশেষ করে যারা নার্সিং ছাত্রছাত্রীরা, যারা 31 আগস্টে যারা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন ডাক্তার মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমরা তাদের কাছে বিনম্রভাবে আবেদন করব, আবার আপনারা আপনাদের অধিকার রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ুন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে। আপনাদের অধিকার যতক্ষণ অবধি পূরণ করছে না সরকার, আমরা সরকারকে নিশ্চিন্তভাবে ঘুমাতে দেব না। আমরা এই কালো দিন নামিয়ে আনার জন্য, রাজ্যের বেকারদের জন্য, বেকারদেরকে বঞ্চনা করার জন্য, বেকারদের সাথে প্রতারণা করার জন্য, রাজ্যের আইনের শাসন ভূলুণ্ঠিত করার জন্য আমরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত সুশাসক ডক্টর মানিক সাহার পদত্যাগ দাবি করি এবং রাজ্যের সকল অংশের যুবকের কাছে বিনম্রভাবে আবেদন করব। এই সরকার আর মাত্র 60 থেকে 70 দিন আছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। চাকরি দিতে পারবে না এই সরকারকে টেনে হিচড়ে নামানোর জন্য মাঠে নামুন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আপনাদের পাশে থাকবে, প্রতিনিয়ত আপনাদের কাছে থাকবে। এই কথা দিচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের কাছে, আপনাদের সফলতা কামনা করছি এবং আপনাদের সাথে থাকার অঙ্গীকার বদ্ধ হচ্ছি এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিন আপনারা লড়াই বন্ধন ময়দানে নামুন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসকে আপনারা পাশে পাবেন। অসংখ্য ধন্যবাদ। পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ছড়ে যাচ্ছে পাপড়ি। প্রতিশ্রুতি দিয়েও হলো না এই রাজ্যের বেকারদের চাকরি। আজকে আমরা যে মূল বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি, আমরা দেখেছি, সারা রাজ্যবাসী দেখেছে, 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে একদিকে যুব কংগ্রেসের বন্ধুরা সাধারণ গরিব মেহনতি মানুষের কাছে যখন খাবার পৌঁছে দিতে ব্যস্ত, সেখানে বিজেপির হারমাত বাহিনীরা আমাদের যুব বন্ধুদের উপর প্রাণঘাতী হামলা চালায়। সেই সব গুন্ডাদের সামনে পুলিশ অসহায়। কিন্তু একই দিনে যেখানে সংবিধান
নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে আন্দোলনে নেমেছে, তখন পুলিশ নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করে, টেনে হিঁচড়ে তাদেরকে গ্রেফতার করে। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বিনম্রভাবে আবেদন করার পরেও রাজ্যের তথাকথিত সুশাসক ডক্টর মানিক সাহা দেখা করেননি, বরঞ্চ পুলিশ দিয়ে তাদের উপর পরপর আক্রমণ নামিয়ে আনেন। লজ্জা হয় একজন মুখ্যমন্ত্রী, উনি ডাক্তার হওয়ার পরেও নার্সিং পাশ করা, এএনএম জিএনএম পাশ করা বেকারদের উপর পুলিশ দিয়ে এতটা নির্মম অত্যাচার করেছেন। ডাক্তার হওয়ার পরেও সেই সব নার্সিং পাশ করা বেকারদের উপর কিছুটা সহানুভূতিশীল হননি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বেকাররা চেয়ারবিটি পাশ করা, টেট 1 টেট 2 উত্তীর্ণ বেকাররা, টিএসআর যারা ঘোটালা, টিএসআর নিয়োগ ঘোটালার যে যুবকরা বঞ্চিত হয়েছেন, ওনারা বুঝে গেছেন আর মাত্র কয়েক মাস বাকি, এই জুমলাবাদের সরকার এই চাকরিগুলো দেবে না। কিন্তু সেই নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীদের মানিক সাহার উপরে একটা আস্থা, একটা বিশ্বাস ছিল। ওনারা ভেবেছেন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার, হয়তোবা অন্য বেকারদের উপর যদি ওনার সহানুভূতি না থাকে, আমরা নার্সিং পাশ করা ছাত্র ছাত্রী হিসাবে, বেকার যুবক যুবতী হিসাবে আমাদের প্রতি ওনার সহানুভূতি থাকবে। কিন্তু গত 31 অক্টোবর ডাক্তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ যেভাবে বর্বর আক্রমণ করেছে সেই নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীর উপর, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র ধিক্কার জানাই। আর আমি মনে করি একজন ডাক্তার মুখ্যমন্ত্রী হয়ে সেই সব নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীর উপর এমন বর্বর আক্রমণ, সেটা কলঙ্কের ইতিহাস লেখা হয়েছে। আমরা বলতে চাই, রাজনৈতিক আন্দোলন হোক, গণতান্ত্রিক আন্দোলন হোক, বেকারদের আন্দোলন হোক, নার্সিং আন্দোলন হোক, 10,320 শিক্ষক আন্দোলনে হোক, সব আন্দোলন আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের আন্দোলন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে। কিন্তু রাজ্যের তথাকথিত সুশাসক আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না। উনি, আমরা ঐক্যবদ্ধ হলে উনি ভয় পান। আপনারা দেখেছেন শুধু রাজ্যের বেকার যুবক যুবতীদের উপর আক্রমণ নামিয়ে আনেননি উনি, পুলিশের অত্যাচার নামিয়ে আনেননি উনি। আমরা রাজ্যের একজন মন্ত্রীর ছেলের নাম ধর্ষণ কাণ্ডে জড়িত হয়েছিল, আমরা ওনাকে বারবার আবেদন করেছি প্রপার ইনভেস্টিগেশনের জন্য, সঠিক ইনভেস্টিগেশনের জন্য, যাতে এই মন্ত্রীকে বরখাস্ত করা হয়। কারণ এই মন্ত্রী যদি বহাল তবিয়তে থাকে, তাহলে পুলিশ সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হবে। সেই মন্ত্রীর দাবদাবাড়িতে পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারবে না। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে সেই মন্ত্রীর অপসারণ চেয়েছিলাম,
কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী সেই মন্ত্রীকে এখনো বহাল তবিয়তে রেখেছেন। আমরা যখন এই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গেছি, আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করেছে, নির্মমভাবে আমাদেরকে গ্রেফতার করেছে। আপনারা দেখেছেন বিশ্রামগঞ্জে আমরা আন্দোলন করতে গেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে পুলিশ নির্মমভাবে বর্বরভাবে আমাদেরকে টেনে হিচড়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, মন্ত্রীর পুত্র যেখানে বলাৎকারের সঙ্গে যুক্ত, যেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের সংবিধান প্রদত্ত আন্দোলন করতে পারে না, যে রাজ্যে বেকাররা তাদের অধিকার রক্ষার্থে আন্দোলনে যেতে পারে না, অধিকার রক্ষার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের গ্রেফতার করে, পুলিশ দিয়ে লাঠি চার্জ করা হয়, এই রাজ্যে গুলি চালনা করা হয়। আমরা দেখেছি নতুন নগরে গুলি চালনা করা হয়েছে, একজন যিনি অভিযুক্ত তাকে পুলিশ গ্রেফতার করেছে, তার থেকে এক দুজন বিধায়কের নাম উঠে এসছে যে সেই সব মাফিয়াদের কাছ থেকে এই বিধায়করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেত এবং তাদেরকে 2 নম্বরী কাজে সহায়তা করত বিধায়করা। মুখ্যমন্ত্রী এখন অব্দি এই গুলিকাণ্ড নিয়ে চুপ। ওনাদের বিধায়ককে বাঁচানোর জন্য রাজু বর্মন নামে যে কুখ্যাত মাফিয়া যে এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। কিন্তু আমরা দেখেছি সাধারণ একজন নাগরিক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কোনো কিছু একটা পোস্ট করে, পুলিশ রাতের অন্ধকারে গন্ডাছড়া থেকে অ্যারেস্ট করে। কিন্তু যারা এই রাজ্যে সন্ত্রাস কায়েম করছে, যারা গুলি চালনা করছে, মানুষকে হত্যা করছে, শাসক দলের মদত পুষ্ট বলে বিধায়ক মন্ত্রীদের কাছের লোক বলে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। আমরা বলতে চাই, একই দিনে 31 অক্টোবরে আপনারা দেখেছেন, একই দিনে বিজেপির গুন্ডারা পুলিশের দুরকম ভূমিকা। যখন এই রাজ্যের বেকাররা তাদের অধিকার রক্ষার্থে আন্দোলনে রয়েছে, তখন পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে নির্মমভাবে অত্যাচার করেছে, তাদেরকে গ্রেফতার করেছে। আর যেখানে বিজেপির মদতপুষ্ট গুন্ডারা সাধারণ মানুষের উপর, কংগ্রেস কর্মীদের উপর মারধর, সন্ত্রাস, ভাঙচুর, দোকানপাট লুটপাট, বাড়ি গাড়িতে অগ্নিসংযোগ করছে, এমনকি পুলিশের উপর পর্যন্ত আক্রমণ করছে। যিনি ঘটনাতে এখানে যাদের উপর আক্রমণ হয়েছিল, বিপ্লব ঘোষ, সুনির্মল চক্রবর্তী, যুব কংগ্রেস সহায়তার সভাপতি দেবাশিস সারা উপস্থিত আছেন, তাদের উপর যখন নির্মমভাবে আক্রমণ হয়, ওখানে পুলিশের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল বিজেপির গুন্ডারা। আমরা এফআইআর করার সত্ত্বেও 24 ঘন্টার উপর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পুলিশ সেই সব গুন্ডাদের কাছে অসহায়। আমরা পুলিশের বন্ধুদের কাছে বলতে চাই, পুলিশের সন্তানরা দিন আসছে প্রশ্ন করবে, বাবা আমরা পড়াশোনা করে কি লাভ হবে, আমরা কেন নার্সিং পাস করব, কেন আমরা জিআরবিটি পাস করব, কেন আমরা টেট 1 টেট 2 উত্তীর্ণ হব, কেন আমরা ডাক্তারি পড়ব। ডাক্তারি পড়ে, নার্সিং পড়ে, টেট 1 টেট 2 পাস করে এই রাজ্যে চাকরি পেতে গেলে আন্দোলনে নামতে হয়, তবুও চাকরি পাওয়া যায় না। বিনিময়ে পুলিশ চাঙ্গুলা করে, লাঠি চার্জ করে, গ্রেফতার করে। কিন্তু বাবা, যদি আমরা মাফিয়া হয়ে যাই, যদি আমরা সন্ত্রাসবাদী হয়ে যাই, তাহলে কিন্তু পুলিশ আমাদের সামনে নতজানু, পুলিশ আমাদের সামনে অসহায়। আমি পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই,
সেই প্রশ্ন আপনাদের কাছে করবে। আপনারা বলবেন আপনাদের সন্তানকে, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে। আজকে এই ডায়লগটা আর আপনারা সন্তানদের কাছে বলতে পারবেন না। সন্তানরা বলবে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যারা, তাদের কাছে পুলিশ নবজানো থাকে, তাদের কাছে পুলিশ অসহায় থাকে। আমরা এখন সন্ত্রাসবাদী হব না, লোক রাজত্ব চালাবো, পড়াশোনা করবো না, দিন আসছে। তাই নিজের সন্তানের কাছে সম্মান রক্ষার্থে পুলিশ বন্ধুদের কাছে বিনম্রভাবে আবেদন করব, আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকা মানুষের সামনে তুলে ধরুন। আপনাদের ব্যক্তির সম্মান থাকবে। আমরা